টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আবারও আমরা হাজির হয়েছি আমাদের টেকনোলজি পল্লীর সাকসেস স্টোরি শোনার জন্য আমাদের স্টুডেন্টদের। সো আজকে যথারীতি আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিভিয়াস কর্পোরেট ব্যাচের একজন স্টুডেন্টকে, যে কিনা সিএসসি এখনও শেষ করে নাই, বাট আলহামদুলিল্লাহ ওর এই রানিং অবস্থাতে ওর জব প্লেসমেন্টটা হয়ে গিয়েছে রেডিয়েন্ট কমিউনিকেশনস লিমিটেড, তাই না? হ্যাঁ স্যার। তো আমরা আজকে তার সফলতার গল্পটা শুনবো। তার আগে আমরা একটু বলে নেই, আমরা যারা প্রত্যেক দিন লাইভ সেশনটা কিছুদিন পর পরে আমাদের যেহেতু সাকসেস স্টোরিটা আসে, সেক্ষেত্রে আমরা লাইভটাকে শেয়ার করে দেওয়ার মধ্য দিয়ে আমরা কি করি, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টরা যারা সঠিক পথে থেকে সঠিক ক্যারিয়ার প্ল্যানিংটাকে সামনের মধ্যে রাখার মধ্য দিয়ে কিন্তু জব প্লেসমেন্টটা হয়। সো আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন, শুধু আপনি দেখেই উপকৃত হবেন না, বা আপনার যারা সহপাঠী বন্ধুরা আছেন, সহপাঠীরা আছেন, কলিগরা আছেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই জানতে পারবে, সবাই কিন্তু আমাদের লাইভটা দেখতে পারবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের লাইভটা আপনি যখন দেখছেন, সো আপনি আরেকজনকে শেয়ার করে দিবেন। আপনার লাইভটা শেয়ার করার মধ্য দিয়ে আমরা একটা সৎ উদ্দেশ্যের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে আমরা পৌঁছাতে পারবো। সো আজকে যেহেতু আমরা টেকনোলজি পল্লীর সফলতার গল্প শোনার জন্য হাজির হয়ে গিয়েছি, সো আজকে আমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে তার পরিচয়টা জেনে নেই, তার নাম, তার ইউনিভার্সিটির নাম, সে কোন ট্রেনিংটা করেছে টেকনোলজি পল্লীর কাছ থেকে, সেটাও আমরা একটু শুনবো। প্লিজ তোমার নাম, তোমার অ্যাড্রেসটা, তোমার ইউনিভার্সিটির নামটা একটু আমাদের স্টুডেন্টকে বা আমাদের ভিউয়ার্সদের সামনে যদি একটু বলো। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সিজান মাহমুদ, আমি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখনও আছি। আমি 3rd ইয়ার কমপ্লিট করছি, 4th ইয়ারের রানিং স্টুডেন্ট। আর রিসেন্টলি আমার রেডিয়েন্ট কমিউনিকেশনে জব হয়েছে। আর আমি টেকনোলজি পলিতে কোর্স করছি সিসিএনএ, মাইক্রোটিক এবং এটার উপরে কোর্স করছি। হ্যাঁ, এটার উপর কোর্স করার পরেই মূলত স্যার আমাকে অপরচুনিটি দিছিল, যেখানে গিয়ে ইনশাল্লাহ আমার জবটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো এটা ছিল তার একটা সংক্ষেপে পরিচয়। তারপর আমরা আরো আস্তে আস্তে জানবো ডিটেলসে যে আসলে ও কিভাবে চড়ে উতরে যে অনেক ব্যাপারগুলাকে ঠিকঠাক করে তারপরে আলহামদুলিল্লাহ আজকে জব প্লেসমেন্টে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছে তার সফলতার দ্বার প্রান্তে। সো আমরা মনে করি একটা মানুষ যেখানে থেকে শুরু করেছে সেটাই কিন্তু তার শেষ না, মাত্র শুরুটাকে আরো সুন্দরভাবে কন্টিনিউ করে দেন সে আরো ভালো জায়গায় যাবে। এখন সেজান, তোমার কাছে হচ্ছে তুমি একটা সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাই না? সিএসসি থেকে বিএসসি করছো। তো তোমার এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসার এই কাজটা বা এই মনোভাবটা কোথা থেকে তৈরি হলো? কেন তুমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার তোমার এই আশাটা জাগে, কিসের উপর ভিত্তি করে? স্যার, নেটওয়ার্ক নিয়ে কাজ করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল, বাট নেটওয়ার্ক নিয়ে কাজ করবো গাইডলাইনটা আমি পাইতেছিলাম না। আসলে কিভাবে শুরু করব, নেটওয়ার্ক জিনিসটা কি, এটাও আমি ডিটেলসলি জানতাম না, এবং কাজ করার জন্য আমার সঠিক ট্রেনিংটা কই পাবো। আমি এটার ইন্টারেস্ট অনেক বেশি হয় যখন আমি ছিলাম 4th সেমিস্টার শেষ করি। তারপরে আমি কিছুটা জানতে পারি নেটওয়ার্ক সম্পর্কে একটা সেমিনারের মাধ্যমে। তারপরে আমার স্যারের সঙ্গে যোগাযোগ হয়। স্যার তখন আমার জিনিসকে ডিটেলস বলার পরে এটার প্রতি একটা ইন্টারেস্ট জাগে। তারপরে স্যারের সাথে কমিউনিকেশন করার পরে স্যার আমার বলে যে তুমি সিসিএনএ এবং মাইক্রোটিকটা করো। তো এখানে একটা কথা বলি, স্যারের সাথে ইন্ট্রোডিউস হওয়ার আগে একজন মানুষের সাথে আমার ইন্ট্রোডিউস হয়েছিল, আমি তার নামটা বলতে চাইতেছি না। সে আমাকে প্রথমে বলতেছিল আপনি কম শেয়ার করেন। সো আমি কম শেয়ার করার জন্যই আগ্রহ ছিলাম, কারণ আমি সিরিয়াসলি জানি না আসলে নেটওয়ার্ক জিনিসটা কি, আমার কীভাবে গাইডলাইন লাগবে। তখন স্যারের সাথে পরে পরিচয় হলো, স্যার আমাকে বললো, সঠিক গাইডলাইনটা দিল, এবং স্যার আমাকে এটা বললো যে আপনি আরও জায়গায় খোঁজখবর নিয়ে দেখেন, তারপরে গুগল করে দেখেন, ইউটিউবে দেখেন, জিনিসটা দেখে বুঝেন, তারপরে আপনি এই কোর্সে ভর্তি হন। হুট করে ভর্তি হলেন, একটা টাকা ইনভেস্ট করলেন, আর এটা এত কম টাকাও না, মোটামুটি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হিসেবে বলতে পারি এটা অনেক টাকা। সো এই টাকাটা ইনভেস্ট করার পরে যদি কার্যকর কোনো কাজ না হয় তাহলে তো আমাদের লাভ হলো না। আর আমাদের সবারই আলটিমেট গোল হলো যে লেখাপড়া শেষ করে কিংবা রানিং অবস্থায় জব করা। সো আমি টাকা ইনভেস্ট করলাম, জব হলো না, তো এটা তো হয় না। তারপর আমি খোঁজখবর নিলাম, নিয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করলাম, পরে আমি সিসিএনএ প্লাস মাইক্রোটিকে আমি এটা কোর্সটা করলাম। করার পর রেজাল্ট তো এখন সবাই জানেন। আলহামদুলিল্লাহ। আমরা সবসময় বলি কি, আমরা যারা ট্রেনাররা আছি, ইনস্ট্রাক্টররা আছি, আমাদের আসলে কোনো উদ্দেশ্য নেই যে আমরা ট্রেনিং করালে আমাদেরকে রেমুনেশন দিবে, আমাদেরকে ইনস্টিটিউট রেমুনেশন পেমেন্ট করে দিবে। তো স্টুডেন্ট আনার দায়িত্ব কিন্তু একটা ইনস্টিটিউট বা মার্কেটিং ডিপার্টমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্ট টিমের থাকে, বা কাউন্সিলিং টিম, যে কোম্পানিতে যে ডিপার্টমেন্ট থাকে তাদের। কিন্তু আমাদের একটা স্টুডেন্ট যখন আমার কাছে আসে, ডিরেক্টলি আমাকে বলে স্যার
আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই, আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাই যে আমার কেরিয়ারটা এইভাবে গেলে কেমন হয়। দেখেন আজকে সে রেডিয়েন্ট কমিউনিকেশন লিমিটেডে আমি সম্মানিত চেয়ারম্যান স্যার, সিইও স্যার, ডিজিএমএ, সিটিও স্যার সবাইকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যে আমাদের স্টুডেন্টদেরকে ওনারা জব প্লেসমেন্ট করে দেওয়ার সুযোগ করে দিয়েছে, ওই জায়গাটা করে দিয়েছে যে ওনাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করাতে তার জব প্লেসমেন্টটা আলহামদুলিল্লাহ হয়েছে। সো এক্ষেত্রে ওনাদের একটা বড় গুরু দায়িত্ব এখানে আছে। সো আমাদের ক্রেডিটটা আমরা বলবো কি, আমাদের কোনো ক্রেডিট নেই, ক্রেডিট সম্পূর্ণ আমার স্টুডেন্টের, ওর যোগ্যতায়, ওর ক্রেডিটে ও আলহামদুলিল্লাহ আজকে আমরা শুধু উসিলা মাত্র বা গাইডলাইন করেছি, টেক কেয়ার করেছি। সো ও যখন আমার কাছে বাড়ি থেকে আসে মনে রিসেন্টলি, তাই না? হ্যাঁ স্যার। সো ও আমার সাথে একদিন দেখা করতে আসছে উইথ খাবার, একটা খুব ভালো একটা খাবার নিয়ে আসছে। তো আমি ওই দিন ওকে বেশি সময় দিতে পারি নাই, আমি ওর সাথে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম যে আমি ক্লাসে ঢুকে যাচ্ছি, তুমি এমন সময় আমার কাছে আসলা, আমি তোমাকে এখন রাইট একটা কথা বলতে পারি, তুমি এই মাসের মধ্যে রেডি হইতে হবে, তাহলে তোমার জব প্লেসমেন্ট আলহামদুলিল্লাহ এই মাসে হবে। সো দেখেন হাতে হাতে কি পাও নাই? হ্যাঁ সো ও এই মাসে রেডি হয়েছে, এই মাসে ওর, আপনি যদি রেডি থাকেন, আপনি যদি পারফেক্টলি কাজটা বাসায় প্র্যাকটিস করেন, শেখেন, তৈরি হন, আপনার সব কিছু যদি রেডি থাকে, সো হোয়াই নট, কেন আপনাকে নিবে না? সো ইনশাল্লাহ আমরা এর আগে যতগুলো এপিসিউট এসেছে, যতগুলা লাইভ প্ল্যাটফর্ম এসেছে, আপনারা সবগুলা লাইভগুলো দেখেন যে আমাদের স্টুডেন্টগুলো মাল্টিটাস্কিং কোম্পানিতে জব পাচ্ছে। কেউ পাচ্ছে আপনার বিভিন্ন ন্যাশনাল আইএসপিতে, কেউ গ্রুপ অফ কোম্পানিতে, কেউ সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে, কেউ ভেন্ডর কোম্পানিতে, কেউ আবার ন্যাশনাল কোম্পানি, কেউ সেন্ট্রাল জোনাল, কেউ জোনাল। মানে আলহামদুলিল্লাহ আমাদের এই লকডাউন বলবো না, আমি করোনা বলবো না, এই মোটামুটি এই সময়টাতে কিন্তু সবাই যেখানে জব নিয়ে খুব একটা টেনশন, আর আমাদের স্টুডেন্ট ওখানে আলহামদুলিল্লাহ ধাপিয়ে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ ওদের জব প্লেসমেন্টের হারটা অনেকটা বেশি, যেখানে প্রত্যেক দিন মানে প্রতি সপ্তাহে 2-3টে কিন্তু আমাদের লাইভ সেশন থাকে, আমাদের সাকসেস হিস্ট্রি। এরা আগের না, এরা মানে রাইট নাও যারা জব হচ্ছে তাদেরকে আমরা নিয়ে এসে, কারণ আমরা মানে সবাইকে নিয়ে আসা আসলে ওই সময়টা থাকে না। যেহেতু আমি জব করে আবার ট্রেনিংয়ে এসে লাইভে ওদের সাথে অ্যাটেন্ড করা, সো এটা একটু আমার জন্য টাফ হয়ে যায়, যেহেতু আমি আফটার দ্য ট্রেনিং দেন ওদের লাইভ সেশনে বসি। তো আমারও মাথার একটা মানে অনেক মানে জ্যাম থাকে যে সবাইকে আসলে লাইভে আমাদের প্ল্যাটফর্মে আনা যায় না। তারপর আমরা চেষ্টা করি যে আমাদের স্টুডেন্টদের অনুভূতিগুলো শুনে যদি একটা স্টুডেন্টের ক্যারিয়ারটা চেঞ্জ হয়, এটাই আমাদের বড় সার্থকতা। আমার সারাদিনের কষ্ট, সারাদিন আমার অফিস করে এসে মানে ক্লান্তিময় শরীর থেকে এসে আমি যে আবার লাইভে, এটা কিন্তু আমার কখনো খারাপ লাগে না, কারণ আমার স্টুডেন্টের যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমরা পড়বো। মাঝার আমাদের সাথে লাইভে কানেক্ট আছে। মাঝার ধন্যবাদ। আই হোপ সো তোমার অ্যাজ সুন অ্যাজ তোমারও শুভ খবর আমি শুনবো, তোমাকেও লাইভে নিয়ে আসবো। আই হোপ সো তুমিও তোমার সফলতার গল্প বলবা। সো আমাদের সাথে কানেক্ট থাকো, আর অবশ্যই শেয়ার করে তো তোমার বন্ধুরা যেন দেখে ওরাও উপকৃত হতে পারে। সো এই জন্য আমি বলবো তোমার পথ চলার একটা মুহূর্ত তুমি থেমে যেতে চাইছিলা, বাট আমাদের কেরিয়ার প্ল্যানিং বা আমার কানেক্টিভিটিতে তোমার ওই থেমে থাকাটা কতটুকু থেমেছিলা? স্যার আমি একটু শুরু থেকে শুরু করি। আমি প্রথমে ভার্সিটি লাইফে যখন আসি তখন শুরুতে অনেক হতাশ ছিলাম, ডেফিনেটলি হতাশ ছিলাম, কারণ আমি সচরাচর শুনে আসছি যে একটা রেফারেন্স লাগে, প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলে রেফারেন্স লাগে। সো আমার এমন কোনো রেফারেন্স ছিল না, দেওয়ার মতো কিছুই ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে হোক স্যারের সাথে পরিচয় হওয়ার পরে যখন আমি কোর্সটা করতে যাই, আমি ছোটো থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি ক্লাস 1 থেকে ভার্সিটি লাইফের এখন পর্যন্ত আমি যদি কন্টিনিউ স্টুডেন্ট, আমি লাইফে কোনো টিচারকে কোনো প্রশ্ন করি না। হয়তো হাতে কোনো 1 থেকে 2জন টিচারকে প্রশ্ন করছি, স্যারই একমাত্র পার্সন যার কাছে আমি অগণিত প্রশ্ন করতে পারছি এবং কন্টিনিউসলি করে গেছি। এমন হয়েছে যে আমি ফোন দিয়ে স্যারের প্রশ্ন করছি, স্যার আমার এটা সমস্যা, এটা কীভাবে সলভ করবো, স্যার এটা আমাকে হেল্প করছে আলহামদুলিল্লাহ। আসলে স্যারের সাথে যখন আমি কোর্স করতে গেছি, আমার কনফিডেন্স লেভেলটা যেমন গ্রো করছে এবং আমার সাথে সাথে আরেকটা জিনিসও গ্রো করছে, সেটা হলো প্রশ্ন করা যায়, প্রশ্ন আমি করতে পারবো এবং আমার দ্বারাও যে কোনো কিছু করা সম্ভব। স্যার যে জিনিসটা মোটিভেশন করছে আমাকে, সেটা হলো যে আপনি কেন পারবেন না, আপনিও পারবেন। সো এই যে স্যারের কিছু কিছু মোটিভেশনমূলক কথা আসলে আমাকে জিনিসটা শিখতে অনেক বেশি আগ্রহ করছে। প্লাস শুরুর থেকে যে চিন্তাটা মাথায় থাকে সেটা হলো জব হবে কিনা, এই বিষয়টা স্যার যেভাবে হ্যান্ডেল করছে সেটা আসলে প্রশংসার দাবিদার। কারণ শুরুতে যখন কেউ কোর্স করতে আসে কিংবা ভার্সিটিতেও আসে, এটা কিন্তু আমাদের কুড়ে কুড়ে খায় যে আসলে আমরা কি জব পাবো কিনা। তো স্যারের যে পড়ানোর স্টাইলটা ছিল, যেভাবে আমাদের গাইড দিচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শিখতে পারছি। এবং এটার সবচেয়ে বাস্তব প্রতিফলন আমি ভাইভাতে যখন গেছিলাম, ভাইভাতে ঢোকার পরপরই
উনি আমার জিজ্ঞাসছিল যে আপনি সব কিছু পারেন কি না, মানে সাবনেটিংটা। আমি বলছিলাম স্যার আলহামদুলিল্লাহ স্যার আমি এটা পারি। উনি আমাকে একটা পেজ দিছিল, ওখানে প্রায় 250 থেকে 300টার মতো আইপি ছিল, মানে ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন কোম্পানির 50টা 150টা কিংবা 70টা এভাবে। তো আমি যখন ডিস্ট্রিবিউট করে দিলাম তখন স্যার আমাকে একটা কথা বললো, আসলে ভাত হয়েছে কি না এটা জানার জন্য কিন্তু ভাতের পাতিলে একটা ভাত চাপ দিলেই বোঝা যায়। সো এরপরে উনি আমার কোনো প্রশ্ন করে নাই, যে আলহামদুলিল্লাহ আমি এটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছি। তো তারপরে উনি আমার সাথে এমনি কথা টথা বলে তারপর বলছে যে ইনশাল্লাহ আপনারা আমি পরে ডাকবো। তো আলহামদুলিল্লাহ পরে ডাকছে এবং হয়েও গেছে। এই জন্য ফুল ক্রেডিটটা স্যারের। আসলে আমার কনফিডেন্স লেভেল, আমি বোঝাইতে চাইতেছি যে আমার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক লো ছিল এটা। এবং জানি আমার মতো অনেকে আছে যারা প্রশ্ন করতে ভয় পায়, যে আসলে প্রশ্ন করবো কিনা, প্রশ্নটা হাস্যকর হইতেছে কিনা, এই জিনিসগুলো অনেকে দ্বিধায় ভোগে। সো আমি বলবো যে স্যারের কাছে এসে এই জিনিসটা আমার অনেক বেশি কনফিডেন্স গ্রো করছে। আমার কখনো এটা মনে হয় না যে স্যারকে আমি প্রশ্ন করতে পারবো কিনা, এবং আমি প্র্যাকটিসও করতে পারছি, স্যারের হেল্প পাইছি। আমার একটা ক্লাস মিস গেলেও স্যার আমাকে ফুল ব্যাকআপ দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে পারফেক্টলি শিখতে পারছি, নিখুঁতভাবে। তো আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি যে একটা মানুষ আমার কাছে অন্তত একটা প্রতিষ্ঠান যখন ওকে অ্যাডমিশন করায় বা ডিরেক্টলি যখন ট্রেনারের কাছে আসে, তখন কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু আমাদের ইনস্ট্রাক্টরদের উপরে পড়ে যায়। তাকে টেক কেয়ার থেকে শুরু করে তার কথা বলার স্টাইলটা কিন্তু আমি ক্লাসে লক্ষ্য করি যে ওর মানে আঞ্চলিকতার টানটা যখন চলে আসে আমরা কিন্তু হেসে কিন্তু উড়ে দেয় না, আমি কিন্তু তাকে কোনো না কোনোভাবে বলি এই ভার্সেস ও, মানে এই প্রতিটা আঞ্চলিক ভার্সেস আমরা কিন্তু মজা করি। এমন না আমরা ক্লাসের মধ্যে অনেক রুট হই না, আমরা কিন্তু মজার ছলে ছলে ক্লাস যে কখন শেষ হয়ে যাবে আপনারা কখনো দেখেন। আমাদের ক্লাসটা থেকে 3 আওয়ার্স, তো একটা স্টুডেন্ট যখন 3 আওয়ার্স শুনে অনেক বোরিং হয়ে যায় যে আমি আসলে এত ঘন্টা ক্লাস কিভাবে। অথচ আমি একটা আমি বলবো না যে এটা আমার আসলে কেটে, যে আমাদের স্টুডেন্টের 3 ঘন্টা পরও চায় কি স্যার আরো যদি 10 মিনিট থাকা যায়। এটা কি আমি মানে কোনোভাবে বাড়িয়ে বললাম কিনা? না স্যার, আমি ভার্সিটিতে 45 মিনিট ক্লাস করতে অনেক বোরিং লাগে। মাঝে মাঝে এমন হয়েছে অনেক চোখে ঘুম চলে আসছে, নিচে যায় পানি দিয়ে আসতেছে। বাট স্যারের যে 3 ঘন্টা ক্লাস, মাঝে মাঝে 3.5 ঘন্টা হয়েছে, কখনো বোরিং ফিল করি না। আমরা অনেক আনন্দ সহকারে এটা করছি এবং অনেক ভালো ফিল করছি, মানে বোরিং কোনোভাবেই লাগে না আর কি। গল্প করছি, আনন্দ করছি, এর মধ্যে আমরা নেটওয়ার্কিং করছি, অনেক এনজয় করছি আর কি সময়টা, যার কারণে অতি দ্রুত সময় চলে গেছে, আমরা বুঝতেও পারি না যে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় কি হয়ে গেল। আমাদের একটা প্রশ্ন করছে সিরিয়াসলি সিএসসি তে পড়ে নাকি ফার্স্টে রং ইন প্রমোশন ইসিই হবে? ইসিই মানে কি? ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তুমি কি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ার পড়ছো? সরি স্যার, হয়তো ওই মিস্টেক করছি। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে। আচ্ছা, আপনি মানে যে আমাদের বিশ্বজিৎ অপু, বাইজিৎ অপু, মানে আপনি মানে ওনার কথাটা শুনতে হবে। হ্যাঁ, সো উনি কিন্তু আপনাকে মানে ওনার ইনফরমেশনটা কিন্তু ঠিকভাবে দিয়েছে, বাট আপনি যেটা লিখেছেন যে রং, আমরা এখানে রং ইনফরমেশন উনি দেয় নাই। হ্যাঁ, আপনি হয়তো শুনতে ওনার একটু ভুল হয়েছে, তাই নাকি? সো হ্যাঁ, সো হয়তো উনি বলছে আপনি সুস্থ, এটাতে আপনি একবার মানে হেজিটেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, মানে উনি কি বললো যে সিএসসি তে পড়ে, আপনি কিসে পড়েন? ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইসিই তে আর কি। সিএসসি উনি কি আপনার পরিচিত? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড। আচ্ছা যাক, সো এটা আমাদেরকে আচ্ছা, সো হ্যাঁ আমরা 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 সিএসসি তে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ক্যাপশনে সেটা যদি বলে থাকি ঠিক আছে, ওটা ক্যাপশনে একটা ওয়ার্ড ইজ নট এ বিগ ডিল। হ্যাঁ, এটা নিয়ে আপনি আসলে রং ইনফরমেশন না, এটাকে বলা হয় মিস্টেক। আপনি যদি এটাকে রং ইনফরমেশন বলে বলেন, ইটস আমাদের জন্য খুব খারাপ লাগবে যে না বুঝে কোনো কথা বা কোনো কমেন্টস আপনি করবেন, এটা আসলে খুব দুঃখজনক। বুঝে শুনে কমেন্টস করেন, বুঝে শুনে বলেন। এটা হয়তো আমাদের ডিজিটাল মার্কেটিং টিম থেকে হয়তো একটা ওয়ার্ড মিস্টেক, একটা ওয়ার্ডের জন্য আপনি এত বড় মানে একটা মানে বলতে পারেন না প্রথমেই রং ইনফরমেশন না, প্রথমেই রং ইনফরমেশন হয়তো বলতে পারেন স্যার প্রথমে একটু আমাদের কারেকশন ছিল এই জায়গাটা থেকে। হ্যাঁ, তো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কথা নাই। যাক, আমরা এটা বাদ দিলাম এই টপিকটা। যাক, যেটা আমরা ওনার কাছ থেকে শুনে গেছি, সো এই একটা ওয়ার্ড এটা কোনো প্রবলেম হবে না। সো এরপরে যে জিনিসটা ছিল, ইন্টারভিউ প্যানেলে তোমার কতটুক মানে নার্ভাসনেস ছিল? ইন্টারভিউ প্যানেলে অবশ্যই ডেফিনেটলি আমার অনেক নার্ভাসনেস ছিল, তবে স্যার আমাকে অনেক কনফিডেন্স দিয়েছিল যে আপনি ডেফিনেটলি পারবেন, কারণ আমাদের স্লাইডের বাইরে, আমাদের পড়ানোর বাইরে কোনো কিছুই ধরবে না। তো সেই দিক থেকে একটু কনফিডেন্স ছিল, তবে একটু ভয় তো কাজ করে। জীবনের প্রথমবার আমি এরকম ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির জন্য, এটা আমার লাইফে ফার্স্ট টাইম ছিল। সো দিতে যাওয়ার পরে যখন উনি ফার্স্ট টাইম সাবনেটিং প্রশ্নটা করলো, তখন মনে মনে হাসছিলাম যে আসলে এত সিম্পল প্রশ্ন করে আমি মানে কল্পনাও করি নাই।
তো যেটা ওরা সুন্দরভাবে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর প্রশ্ন করে না, উনি বলছে যে ঠিক আছে, যে ওই ধরনটা তো বললাম যে বলছিল যে একটা ভাত রিপ্লে বোঝা যায় সবগুলো ভাত হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ সাবনেটিং ওনারা সুন্দর করে বোঝাই দেওয়ার পরে আর কোনো সমস্যা হয় নাই। এবং পরে নার্ভাসনেসটাও কাজ করে না যে না স্যার যেগুলো যে বলছিল, যে পড়ানোর যেগুলো বলছিল যে এগুলাই ঘুরে ঘুরে জিজ্ঞেস করবে, এর বাইরে কিছু জিজ্ঞেস করার নাই। এবং স্যার আমাকে এটাও বলছিল যে আমি যখন 15-20 দিন আসে স্যারের সঙ্গে দেখা করি, স্যার বলছিল আপনি আমার স্লাইডগুলো আমি যেগুলো পড়াইছি ওগুলো অনেক সুন্দরভাবে দেখেন, ভালোভাবে ক্লিয়ার করেন, এগুলোর বাইরে কোনো কিচ্ছু জিগাবে না। এবং আলহামদুলিল্লাহ সত্য এগুলোর বাইরে কিছুই জিগাই নাই, একটা জিগাইছে ভালোভাবে পারছি। এবং তারপরে ওনারা আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছে যে আমি করতে পারবো কিনা জব, এটাই। হ্যাঁ, ধন্যবাদ আমাদের আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মিনহাজকে। মিনহাজও খুব সুন্দরভাবে ব্যাপারটা বলছে, জাস্ট একটু স্মল মিস্টেক হয়েছে, জাস্ট কি জাস্ট ইসির জায়গায় সিএসসি হয়েছে, এটা বিগ মিস্টেক, এটা কোনো একটা মিস্টেক না, এটা আমাদের আপনারা আমাদের ডিজিটাল মার্কেটিং টিম এটা ঠিক করে দিবে, এটা সিম্পল জায়গা। এটা নিয়ে আমরা কথা যত বলবো ওইদিকে চলে যাবো। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনারা শেয়ারের মধ্য দিয়ে, আমাদের কমেন্টসের মধ্য দিয়ে আরো বেশি আমাদের সাথে কানেক্ট হবেন, ওই অপেক্ষায় আমরা করছি ইনশাল্লাহ। আমাদের লাইভটা অনেক সুন্দরভাবে জমে উঠছে, আমরা অনেক অনেক সুন্দর সুন্দর আমরা কমেন্টস দিব। সো সেজান, তুমি তো ঢাকা শহরে অনেক ট্রেনিং সেন্টারে অনেক ইনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, তুমি কিভাবে মানে ওনাদেরকে বলবা যে একটা ট্রেনিং সেন্টার বা একটা ক্যারিয়ার প্ল্যানিং করতে হলে কোন জিনিসগুলো আসলে মাথায় রেখে ক্যারিয়ারটা করা উচিত? সর্বপ্রথম আমি বলবো গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি নট অনলি সিসিএনএ মাইক্রোটিক কোর্স করছি, এটা না, এর আগে প্রথম যখন ঢাকা আসি এর আগে আমি গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট শুরু অনেক কোর্স করছি, বাট আমি ওখানে সঠিক গাইডলাইন পাইনি, যার কারণে আমার কাছে মনে হয়েছে আমি সাকসেসের জায়গায় আমি যাইতে পারবো না। অনেক সময় হাল ছেড়ে দিচ্ছি, হতাশ হয়ে গেছি। কিন্তু নেটওয়ার্কিং সেক্টরে যখন আসি, আলহামদুলিল্লাহ স্যারের সাথে পরিচয় হওয়ার পর যখন আমি কোর্সটা করি, তখন আমার হতাশ হওয়ার কোনো জায়গা ছিল না, কারণ আমাকে তৈরি করা হয়েছিল এভাবে, স্যার এভাবে আমাকে শিখাইছিল সঠিক গাইডলাইনটা। এবং যখন আমি করতে গেছি, প্র্যাকটিস করতে গেছি, কিংবা আমি নেটওয়ার্ক গুগল করতে গেছি, তখন দেখছি না যে আসলে স্যার যেগুলো শিখাইছে, আমি গুগল যখন করতে গেছি এটা অনেক কিছু থেকে বেশি শিখাইছে। এবং আমি ইন্টারভিউ যখন কোশ্চেন যেগুলো জিগাই, আমি গুগল ইউটিউব থেকেও বাছাই করছি, তখনও দেখছি যে আসলে এর অনেক বেসিক লেভেলে অনেক কিছু কোশ্চেন আছে, তার থেকে অনেক বেশি কিছুই আমি জানি। সো আলহামদুলিল্লাহ আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয় যে সঠিক গাইডলাইনটা প্রয়োজন, সঠিক জায়গাটা যাওয়া প্রয়োজন, এবং ট্রেনার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রেনারটা অনেক ভালো হওয়া প্রয়োজন, কারণ আমি ট্রেনিং করতে গেলাম, আমি 15,000, 20,000, 30,000 টাকা দিয়ে ট্রেনিং করতে গেলাম, যদি আমি ট্রেনারকে প্রশ্ন করতে না পারি, ট্রেনারের সাথে ফ্রি মাইন্ড হতে না পারি, ট্রেনারের কাছ থেকে কনফিডেন্স যদি না পাই, তো ওই ট্রেনিং করে আসলে কোনো লাভ হয় না। আর ওই ট্রেনিং করার থেকে না করা অনেক বেটার, ওই টাকাটা পুরোটাই মাটি হয়ে যায়। সো আমি বলবো অবশ্যই কোনো জায়গায় ট্রেনিং করতে গেলে ট্রেনার কেমন এটা দেখবেন, ইনস্টিটিউটের কোয়ালিটি কি মেনটেন করে কিনা এটা দেখবেন, এবং সঠিক গাইডলাইন দিতেছে কিনা, এই 3টা জিনিস মেনটেন করা অনেক বেশি জরুরি। সো ধন্যবাদ সেজানকে, খুব সুন্দরভাবে কিন্তু কথাগুলো খুব গুছিয়ে বলেছে। আপনারা যারা আমাদেরকে কমেন্টস করছেন, আমরা আমাদের যখন মেইন কথাগুলা, আমাদের যে মানে সাকসেস স্টোরিটা, যখন একটা সফলতার গল্পটা আমরা ওনার কাছ থেকে শোনার ঠিক লাস্ট পর্যায়ে, আমরা লাস্টে গিয়ে আমরা আপনাদের কমেন্টসগুলো পড়বো, এতে কোনো সমস্যা না। আপনারা কিন্তু কমেন্টস করার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারেন, যে আসলে একটা মানুষ সাকসেসিং এর পিছনে কত কি কি রিলেটেড আছে। এটা অনেক কিছু কিন্তু আমরা আপনাদের কমেন্ট সেকশনের এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা জানাতে পারবো, বলতে পারবো, বুঝাতে পারবো, বা আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, এত সুন্দর কমেন্টস করার জন্য। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসগুলো পড়বো, এই নিয়ে কেউ মন খারাপ করবেন না, আমরা কিছুক্ষণ পরে কমেন্টসগুলোতে আসবো। তো সেটা তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, যারা আমাদের সিএসসি ব্যাকগ্রাউন্ডে আছে, বা যারা সিএসসি শেষ করেছে, বা যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মানে বা আপনার যে সাবজেক্টগুলো আছে বা ওই ডিপার্টমেন্টগুলো থেকে পড়াশোনা করছে, মানে যে কেউ, বা টেলিকম থেকে পড়ছে বা নেটওয়ার্কিং থেকে পড়ছে, মানে যে কেউ চাইলে কি এই ট্রেনিংটা করে সে স্বাবলম্বী বা তার কেরিয়ারের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে? এটা নিয়ে যদি তুমি একটু বলো। হ্যাঁ, এটা ডেফিনেটলি যে কেউ পারবে, নট অনলি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিএসসি ব্যাকগ্রাউন্ড। আমার মনে হয় এগুলো ব্যাকগ্রাউন্ড ছাড়াও যারা সায়েন্স, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারাও এটাতে আসতে পারে, কারণ এটার জন্য মূলত এই সেক্টরগুলোর জন্য মূলত প্রয়োজন হল স্কিলটা ডেভেলপ করলে অবশ্যই সম্ভব। আমি আমার ভাইবার একটা কথা বলি, আমি ওখানে সিভিতে লিখছিলাম হলো সিসিএনএ,
কতগুলা করছি, OSPF BLSM থেকে শুরু করে রিপ ভার্সন অনেক কিছু লিখছিলাম, মাইক্রোটিকের অনেক কিছু লিখছি। তো উনি আমাকে বললো যে আসলে এত কিছু দেখার তো আমার সময় নেই, আমি এত কিছু দেখবো না, আমি জাস্ট দেখবো আপনার স্কিলটা, আপনি এটা কী করছেন না করছেন। এত কোর্স যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল জিগাইতে যায় তো 2 ঘন্টা পার হয়ে যায়। মূল বিষয়টা হলো স্কিল। এটা হলো CSE ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এগুলো ডাজ নট ম্যাটার, আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। এটা যদি আপনি CSE ব্যাকগ্রাউন্ড নাও হন, ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড নাও হন, ডাজ নট ম্যাটার, আপনি জাস্ট আপনার স্কিলটা CCN এবং মাইক্রোটিকের উপর স্কিলটা ডেভেলপ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ ভাইবাতে মূলত চাই ওরা স্কিল, আর কিছু না। মানে ভয় যে মানুষ পায়, আসলে ভয় পাওয়ার জায়গাটুকু কতটুকু তুমি যদি একটু ক্লিয়ার করো। এখানে ভয় পাওয়ার তেমন কিছু কি আছে যে আমি এটা শিখে স্যার আসলেই জব পাবো কি না, তার নিশ্চয়তা কতটুকু, যে আসলে জব পাওয়া কি যায় এই ট্রেনিংটা করে 3 in 1 করে? হ্যাঁ, এই কোর্সটা করে অবশ্যই জব পাওয়া যায় যদি ট্রেনারটা ভালোভাবে শেখায় এবং প্রতিষ্ঠানে যদি কোয়ালিটি মেনটেন করে। এমন অনেক প্রতিষ্ঠান আছে, আপনি যাবেন, আপনারা শিখাবে, থিওরি শিখায় মাথা জ্যাম করে দিবে, অনেকে বলবে থিসিস করো, এটা করো, ওইটা করো, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কাজের কাজ কিছুই হবে না, জব রিপ্লেসমেন্টে কিছুই কাজ হবে না। কারণ এখানে মূল জিনিসটা স্কিলটা চাইতেছে। এবং হ্যাঁ, এখানে আরেকটা কাজ করে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভয় কাজ করে, এটা আমার ক্ষেত্রেও কাজ করতো, কারণ গাইডলাইনটা সঠিকভাবে আমরা পাই না। এটা সবচেয়ে বড় কথা। আমরা যে পার্সনটার কাছে যাইতেছি, সেই পার্সনটা আমাদের উল্টাপাল্টা ভুলভাল বুঝায় সে তার ফায়দা লোটার চেষ্টা করে। অনেক সময় দেখা যাচ্ছে সে তার সুবিধার জন্য, সে তার ইনস্টিটিউটের সুবিধার জন্য সে বলতেছে অনেকগুলা কোর্স, সার্ভার রিলেটেড কোর্স করো, কমশিয়া করো, A+ করো, CCNA করো, মাইক্রোটিক করো, একসাথে এতগুলো কোর্স যদি করি তো স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যাবে। হ্যাঁ, রেড হ্যাট লিনাক্স করো, উইন্ডোজ সার্ভার করো, এগুলো যদি করতে যাই তো স্বাভাবিকভাবে ডিপ্রেশনে চলে যাবে। আমি তো টাকার পর টাকাই ঢালতেছি, কিন্তু আমার আর কিছুই না। এতগুলা ট্রেনিং করার প্রয়োজন নেই, কোনোভাবে প্রয়োজন নেই। যেটা আমরা একটা স্টুডেন্টকে বলি যে আপনি অনেক টাকা খরচ করে, অনেক সময় নষ্ট করে যদি একটা মানে আপনার যে জায়গাটা যেতে চাচ্ছেন, কাঙ্ক্ষিত জায়গা যদি আপনি না যেতে পারেন, তখন কিন্তু আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনাকে ক্রিটিসাইজ করে কথা বলবে যে তুমি যা করেছো তা কিন্তু কিছুই করতে পারো না। সো এখানে আমাদের ট্রেনারদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে যে ও যদি ভালো জায়গায় না যেতে পারে, টাকা যদি আমি জবতে স্পেন্ড না করতে পারি, এটার আগে কথা হচ্ছে তাকে আমি ভালোভাবে শেখাইতে হবে, তাকে ভালোভাবে আমার সবকিছু রেডি করে দিতে হবে। তাহলে দেখবেন ওর মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ ভালো ভালো অনেক জায়গায় যেতে পারবে। জাস্ট আমার তার একটা গাইডলাইনটা সবসময় থাকে। এই বিষয়ে একটা কথা বলি স্যার, যদি সময় মানে আমি যখন স্যারের কাছে কোর্সটা করছিলাম, আমি তখন 3rd ইয়ারে, এখন 4th ইয়ারে উঠছি। তো এই সময় যারা শুনছে অনেকে এটারে বলছে না এখন এটা পারফেক্ট সময় না, কারণ আমি শিখবো 3 মাস শেষ, 3-4 মাসে কোর্সটা শেষ, তারপর আমি বসে থাকবো, আমাকে অনেক কোম্পানি জব দিবে না। তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে এটা হতাশা কাজ করে যে আমি কষ্ট করে এতটা ম্যানেজ করে একটা কোর্স করতেছি, যদি জবে ঢুকতে না পারি, 1-1.5 বছর যদি বসে থাকি আমি নিশ্চিত ভুলে যাব। তো এই জায়গায় ক্ষেত্রে হচ্ছে কি স্যারের কাছ থেকে একটা কনফিডেন্স পাইছিলাম যে না, রানিং অনেক স্টুডেন্টকে কোম্পানি নেয় যদি আপনার স্কিল থাকে। সো তবুও কিছু ডিপ্রেশন কাজ করতেছিল, কারণ স্বাভাবিক আমি ভার্সিটিতে থাকতাম, ভার্সিটির কোনো ফ্রেন্ড শুনলেই বলতো আরে এখন তো এটা জব হবে না, কারণ এখন তো শেষ করিস না, কোনো কোম্পানি তোকে এই সুযোগটা দিবে না। সো মাঝে মাঝে ডিপ্রেশন কাজ করতো। তো স্যারের সঙ্গে কথা বলতাম, স্যারের বিষয়ে কনফিডেন্স দিত, স্যারের বিষয়ে মোটিভেশন দিত। তো আলহামদুলিল্লাহ এখন যারা আমাকে নিয়ে এটা বলছিল যে স্টুডেন্ট থাকা অবস্থায় জব হবে না, তারপরে এটা পসিবল না, 1-1.5 বছর বসে থাকতে হবে, আমি সব ভুলে যাব, তো তাদের কাছে গ্রেট উদাহরণ এখন আমি আলহামদুলিল্লাহ জবে জয়েন করছি। দেখেন ওর কত সুন্দর একটা কথা, যারা এখন বসে আছেন, যারা আমরা ডিপ্লোমা শেষ করে, BSc শেষ করে আমি অনেক বড় একটা জায়গায় চলে যাওয়ার চিন্তা ভাবনা নিয়ে যারা বসে আছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ ঢাকা শহরটা কোনোদিন কারোর জন্য বসে থাকার জায়গা না। এখানে আপনি যদি একদিন আগেও এক্সপার্ট হতে পারেন, আপনি তার থেকে এগিয়ে থাকবেন। যেটা ও করেছে, রানিং অবস্থা থেকে থেকে সে কর্পোরেট ব্যাচ 6টার পরে কিন্তু ক্লাসটা করে সে তার জায়গাটাকে দেখেন একাডেমিকের সাথে প্রফেশনাল এক্সপার্টিসটা যখন অ্যাড হয়, তখন আপনার জায়গাটা খুব পারফেক্টলি স্ট্রংনেস। তখন কারোর কাছে চাকরি খুঁজতে হয় না, কারোর কাছে চাকরির জন্য হাত পাততে হয় না। আপনি যদি কিছু জানেন, কিছু যদি শিখে থাকেন, আপনাকে ইন্টারভিউ কলে অবশ্যই ডাকবে। কারণ আপনার সিভির মধ্যে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কোন কোন কিওয়ার্ডগুলো লিখলে একটা কোম্পানি ডাকে, তাদের কি কি দরকার, প্রতিটা জিনিস আমরা কি তোমাদেরকে রেডি করে দেই? হ্যাঁ অবশ্যই স্যার, আমাদের এখানে শুরু থেকেই স্যারের কাছে যেটা শিখছি যে
কাজটা ডেফিনেটলি আমাদের যখন প্রত্যেকটা ক্লাস হয়েছে, ক্লাসে কি কি প্রোটোকল শেখানো হচ্ছে, এই প্রোটোকল কি কি কাজে লাগবে এখানে শিখেছে, এবং এখান থেকে ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন আসতে পারে সব কিছু ডিটেলস বলে দিয়েছে স্যার। এবং যখন কোর্সটা শেষের দিকে আসছে তখন স্যার আলাদাভাবেই বলে দিয়েছে এই কোশ্চেনগুলো হইতে পারে, অবশ্যই এই জিনিসগুলা আপনারা ভালোভাবে দেখবেন, প্লাস কোন কোন জিনিসের উপর আরও বেশি ফোকাস করতে হবে এগুলো স্যার ভালোভাবে বলেছে। এবং মাইক্রোটিকের ব্যাপারে বলি, মাইক্রোটিকের ব্যাপারে স্যার যেটা সবচেয়ে বড় উপকার হয়েছে আর কি, স্যার বলছিল অবশ্যই একটা মাইক্রোটিক রাউটার কিনতে হবে, কারণ অনেকভাবে শেখা যায়। দেখা যাচ্ছে যে আমি ভার্চুয়াল বক্স দিয়েও করতে পারলাম, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আমার হাতের কাছে থাকবে তখন আমি আমার ইচ্ছা মতো এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো যেটা বেশি মনে হয়েছে যে আমি ভাইবা দিতে যেটা বুঝছি যে মাইক্রোটিকের কাজটা মূলত বেশি করা লাগছে। সো মাইক্রোটিক কাজটা অনেক বেশি ভালোভাবে শেখাটা জরুরি, যে অনেক ইনস্টিটিউটে কিন্তু এটা শিখায় না, ওরা শুধু বলে সিসিএনএ করেই ছাড়িয়ে দেয় যে সিসিএনএ করেই জব পাওয়া যাবে, কিন্তু আসলে এটা পসিবল না। ভাইবা দিতে গেলে মাইক্রোটিক অবশ্যই লাগবে এবং মাস্ট বি লাগবে, এটার বেশি স্কিলটা অর্জন করাটা জরুরি, কারণ ওটা হচ্ছে রিয়েল ডিভাইসের কাজটা আমরা তোমাকে শেখাই, তাই না? হ্যাঁ স্যার। সো আমি একটা মানুষকে মানে যদি কিছু শেখানোর যদি উদ্দেশ্য থাকে, আমরা যদি সৎ অনেস্টলি যদি থাকি, দেখবেন একটা মানুষকে বেশি দূর আসলে মানে ওয়েট করতে হয় না, বা বেশি দিন ওয়েট করতে, দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ওর কোথাও না বলে। এই যে আমাদের সব একটা উদ্দেশ্য, আমাদের ট্রেনারদের কষ্ট হোক, যেটা একটা ট্রেনার 3টে ট্রেনিং করাবে, 3টে ট্রেনিং করবে একটা মানুষকে, তার উপর আবার ফিনান্সিয়ালি টাকাটা কিন্তু অনেকটা কমে যায়। সুবিধাটা কিন্তু ওরাই বেশি পায়, এমন না তোমাদের স্টুডেন্টদেরকে বা আমাদের যারা ইনস্ট্রাক্টররা আছেন বা ম্যানেজাররা আছেন কোনোদিন কি এই ফিনান্সিয়াল টেনশনটা নিয়ে তোমাকে কোনোদিন ক্লাস করতে হয় না। আমরা কোনোদিন এটাতে চাপ দিই না, কারণ একটা মানুষ যখন শিখবে, ভালোভাবে শিখবে, আমার অন্তত আমার কাছ থেকে, আমি কোনো মানে ইনস্টিটিউট বা ইনস্ট্রাক্টর বা ইনস্টিটিউটে কথা বলবো না, যখন আমার কাছে একটা স্টুডেন্ট আসে তখন তাকে আমি বলি কি সে আমার স্টুডেন্ট, নট তার অন্য টাইপ ধরি না, কারণ আমি তাকে আমার মতো করে রেডি করবো, যেরকম আমি নিজেকে রেডি করার ক্ষেত্রে যে জিনিসগুলা মানে ফলো করেছি সেই জিনিসগুলো কিন্তু ওদেরকে শেখায়। আমি আমার সিভির ফরম্যাটটা ওদেরকে দেখি যেন ওদেরকে আলহামদুলিল্লাহ ওইভাবে রেডি করা যায়, এবং কোশ্চেন থেকে শুরু করে টেকনিক্স, তারপর আইডেন্টিটি, কিভাবে নেগোসিয়েট করতে হবে স্যালারি, কিভাবে ওদেরকে সুন্দরভাবে অ্যাটিটিউড মেনটেন করতে হবে, কিভাবে তাদের পোশাক আশাকগুলো থাকতে হবে, কিভাবে তাদের আই কন্ট্যাক্টিং থেকে শুরু করে তাদের পুরো ব্যাপারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা ট্রেনিংয়ে রাখি। অনেকে বলতে পারবো স্যার ট্রেনিং রেখে আপনি এগুলো কেন শেখান? আসলে একটা মানুষকে কখনোই, আমি প্রত্যেক দিন বলি, কখনো আমরা এখানে ট্রেনিং করাই না, আমরা এখানে তার ক্যারিয়ারটা তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখন তার এই ক্যারিয়ারের সাথে যদি তার ট্রেনিং দরকার, তাকে ট্রেনিং, সে যদি কোথাও থেকে ট্রেনিং করে আসে, আদার্স যে ফর্মালিটিস আছে, আদার্স যে আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সেগুলো শিখিয়ে দিয়ে আমরা তাকে তার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা এখানে সবসময় বলি ইটস মেক এক্সপার্ট দ্য হোম, যে আমাদের এখানে সবসময় এক্সপার্টদেরকে তৈরি করা হয়। আমাদের একটা স্লোগানে কিন্তু নিচে লেখা আছে, সো টেকনোলজি পড়লেই সবসময় বলে যে আমরা যদি আমাদের এই সৎ উদ্দেশ্যটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এইভাবে অন্যরা যখন দেখবে তারাও কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আর এই মানুষগুলো কিন্তু তখন আর পথগ্রস্ত হবে না, তখন আর ভয় থাকবে না যে রানিং অবস্থাতে কর্পোরেট ব্যাচে ট্রেনিং করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ জব প্লেসমেন্টে যাওয়ার মতো পুরোপুরি যোগ্যতা আমার হয়ে যায়। এতে কোনো সমস্যা হয় না, আপনি আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন। সেজন্য আমি বলবো বাসায় বসে না থেকে, চিন্তা না করে, মুভি, ড্রামা আর অনেক ধরনের অনলাইন অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে জড়িয়ে যতটুকু না সময় আমি নিজে নষ্ট করছি, ওই পর্যায়ে ওই সময়টাতে আমার চেয়ে আরেকজন কিন্তু এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু তার থেকে পিছিয়ে পড়ছেন। তাহলে দিন শেষে আমরা কি বলবো, গ্রাজুয়েশন করার পরে কেন আমরা জব পাই না? তার একটা বড় কারণ হচ্ছে তার পাশাপাশি আমি প্রফেশনাল এক্সপার্টিসটাকে গ্যাদার করি না, বা ওই জায়গাটা আমরা শিখি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ভুল। আমি সবসময় বলি যে আমি এখনো শিখি, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখি। সো আমার শেখা থেকে আমি যেভাবে শিখি ওইভাবে আমাদের স্টুডেন্টকে, আমাদের যারা আমাদের ভিউয়ার্সরা থাকে তাদেরকে শেখাতে কিন্তু আমি পছন্দ করি। সো আমরা কিন্তু কেউই এক্সপার্ট না, আমরা সবাই সবার কাছ থেকে শিখি। সো এই শেখার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের এই লাইভটা দেখছেন, অবশ্যই লাইভটা দেখার পিছনে কিছু সৎ উদ্দেশ্য মাঝে আপনি এখানে ফলো করবেন, যে আমাদেরকে লাইভটা দেখে আমাদের কি উপকার হচ্ছে, কি কি ইনফরমেশন পাচ্ছি, বা ওর এখানে ইন্টারভিউ প্যানেলে কি কি প্রশ্নগুলো করা হচ্ছে, বা আপনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে হলে কোন কোন জায়গাটা ফলো করতে হবে, কি কি ফলো করতে হবে, সে কিন্তু প্রতিটা জিনিস বলে দিচ্ছে। এখন যে কথাটা সেটা হচ্ছে, একটা ইনস্ট্রাক্টর
তোমাকে যখন ক্লাস নিবে কোন জিনিসটা আসলে ইন্সট্রাক্টরের মানে দেখা উচিত, যেহেতু একটা তুমি যেহেতু একটা স্টুডেন্ট, তুমি যে জিনিসগুলো ফলো করেছো এই জিনিসটা তোমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে ফলো করে, কারণ অনেক ট্রেনিং সেন্টারের মাঝে ওরা কিন্তু হারিয়ে যাবে, সেক্ষেত্রে ওদের কি করণীয় উচিত বা ওরা কিভাবে সিলেকশনটা করবে? ডেফিনেটলি এই জন্য বলবো যে বিভিন্ন ইনস্টিটিউট আছে, অনেক ইনস্টিটিউট আছে আমাদের আশেপাশেই আছে। সো বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, সঠিক গাইডলাইন পাবো না আমরা, এটা ঠিক, আমিও পাই নাই সঠিক গাইডলাইন সব জায়গাতে। সো বিভিন্ন জায়গায় বলবো খোঁজখবর নেন। আপনি যখন খোঁজখবর নেবেন, প্রথমে একটা ইনস্টিটিউট গেলেন, খোঁজখবর নিলেন, গুগল করলেন, জানলেন, আপনি তখন ডেফিনেটলি বুঝতে পারবেন কোন ট্রেনার আপনাকে সঠিক গাইডলাইনটা দিতেছে, এটা আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন। আর যদি কোনো কিছু না জানেন কারোর থেকে, হুটহাট করে যদি ট্রেনিং সেন্টার চলে যান, নিশ্চয়ই আপনাকে গোল খাইয়ে দিবে, এটা নিশ্চিত। আর আমি একটা কথা বলবো, যেহেতু আমি এখানে স্যারের আন্ডারে কোর্স করছিলাম, তারপর কোর্স করে এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জব পাইছি, জব এবং করবো। সো বলবো যে স্যারের সাথে অন্তত একবার কন্ট্যাক্ট করেন। স্যার এটা বলবে না, ডেফিনেটলি আমাকেও বলে নাই যে এখানেই কোর্স করো, এখানেই এটা করো। আমি জাস্ট এটা বলবো যে স্যারের কাছ থেকে অন্তত ভালো একটা গাইডলাইনটা নিয়ে যান। গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেখানে যে সেখানে কোর্স করেন, আমারও কোনো সমস্যা নেই, স্যারও আমি মানে বিশেষ করে স্যারও বলবেন, কারণ আমাকেও বলেন, স্যার বলছে আপনি যেখানে যে সেখানে কোর্স করেন, জাস্ট এই গাইডলাইনের আন্ডারে করেন, এইগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো যেন শিখাই। সো আমি বলবো যে সঠিক যদি গাইডলাইন পাইতে চান, ডেফিনেটলি গুগল সার্চ করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, অনেক গাইডলাইন পাবেন। এবং আরও বেশি সাজেস্ট করবেন স্যারের সাথে কন্ট্যাক্ট করে অন্তত স্যার থেকে সাজেশনটা নেন, কোথায় কোর্স করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। স্যারের সাথে কথা বলেন, স্যার থেকে জানেন যে আসলে গাইডলাইনটা কীভাবে কোর্স করা যেতে পারে এবং কোর্সটা কেমনে করলে ভালো হয়, এটাই। তো থ্যাংক ইউ আমাদের সেজানকে এত সুন্দর করে কিন্তু গুছিয়ে কথাগুলো বলছে। আশা করি সবাই অনেক উপকৃত হবেন। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে মানে তোমার আজকে জব পাওয়ার পরে তোমার আজকে ফিলিংটা কেমন, যে আসলে তোমার কেমন লাগছে যে আজকে আলটিমেটলি তুমি এখনো বিএসসি মানে শেষ না করে মানে এর আগে জব প্লেসমেন্টে গিয়েছে, এবং বাংলাদেশে একটা নাম করা কোম্পানি রেডিয়েন্ট কমিউনিকেশন লিমিটেড, এটা আমরা জানি অনেক বড় একটা ন্যাশনাল ওয়াইড আইএসপি যদি বলি আমরা, নাম করা। হ্যাঁ, ওনাদের ফার্মাসিউটিক্যালও আছে, হ্যাঁ রেডিয়েন্ট। সো আলহামদুলিল্লাহ এত বড় একটা কোম্পানিতে নিজেকে প্লেসমেন্ট হতে পেরে তোমার কেমন লাগছে? আসলে স্যার এটা অনেকটা স্বপ্নের মতোই, কারণ আমি অনেক সময় চিন্তা করছি যে যখন আমি ভার্সিটিতে আসছি কিংবা ভার্সিটিতে ছিলাম, অনেকে শুনছি যে লেখাপড়া শেষ করতে করতে রানিং অবস্থায় জব করে, এটা কেমনে করে আমি জানতাম না। তো এখন আমি নিজেই রানিং অবস্থায় জব করতেছি, আলহামদুলিল্লাহ। এটা ইচ্ছাও ছিল যে রানিং অবস্থায় জব করে এটা ফিলিংসটা ভালো হবে। আর মাথায় একটা পেইন কাজ করতো যে আমার জব হবে কিনা, এটা হবে কিনা, ওটা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ ট্রেনিং করছি, ভালোভাবে করার পরে এখন জব হয়েছে। এখন ফিলিংসটা অবশ্যই অনেক অনেক গ্রেট। এই জন্য ক্রেডিটটা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা করে দিয়েছেন। এবং দ্বিতীয় যদি ক্রেডিট দিতে অবশ্যই স্যার, কারণ স্যারের গাইডলাইন প্লাস স্যারের যে কনফিডেন্সটা দিছে, সত্য কথা বলতে আমার নিজের যত কনফিডেন্স না ছিল, স্যারের আমার প্রতি কনফিডেন্স অনেক বেশি ছিল। এই জিনিসটা তারপরে স্যারের কিছু কিছু কথা অনেক বেশি ইন্সপায়ার করছে আমাকে, যার কারণে অনেক বাধা থাকার পরেও ইভেন অনেকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা করছে ওইটা করছে। সো আই থিঙ্ক আমার মনে হয় তাদেরকে কিছু এখন বলার প্রয়োজন নেই, তারা তাদের জবাবটা অটোমেটিক্যালি পেয়ে গেছে এখন। আর স্যার যে আমাকে কনফিডেন্সটা দিছিল সেটার তো আউটপুট এখন বর্তমানে আমি নিজেই পাইতেছি। সো আলহামদুলিল্লাহ এখন মানে ফিলিংসটা অবভিয়াসলি অনেক গ্রেট। সো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই যে ওনাদের আমি রিকোয়েস্ট করবো যে ওনাদের যারা ফ্যামিলি পার্সন আছে আমাদের টেকনোলজি পলির জন্য অনেক দোয়া করবেন, অবশ্যই ওনারা তো ডেফিনেটলি করবেন। তো আমরা এই দিন শেষে এটাই আমাদের সবচেয়ে ভালো লাগা যে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি জব প্লেসমেন্ট কেন হচ্ছে, আমরা কিন্তু একজন দুজন না, দেখেন পর পর অনেকের কেন হচ্ছে তার একটা বড়, আসলে যদি আমরা কিছু শেখাইতে না পারতাম তাহলে এতগুলা জব প্লেসমেন্ট হতো না, হয়তো 2-3 জনের হয়েছে। তো দেখেন একটার পর একটা আলহামদুলিল্লাহ আমাদের জব প্লেসমেন্ট হচ্ছে। কেন আমাদের স্টুডেন্টরা এত বেশি জব প্লেসমেন্ট হচ্ছে, তার একটাই বড় কারণ, আমরা হয়তো একটু পরিমাণ হলে আপনাদেরকে শেখাতে পারছি, যেটা আমাদের কোম্পানিদের দরকার বা নিজের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন আপনাদের কাছে যে আসলে ওনারা যদি কিছুই না শেখাইতো তাহলে এই মানুষগুলো এত বড় বড় কোম্পানিতে আসলে ওনাদের চেহারা দেখে কোনোদিন কখনোই নিত না, কারণ এক্সপার্টেন্স আর স্কিল যদি না থাকে, চেহারা বা আপনার কি আছে বা আপনার কোনো রেফারেন্স দিয়ে বেশি দূর কিন্তু আগানো যায় না। সো ওর স্কিল দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ নিজের জব প্লেসমেন্টটা করে নিয়েছে। আমরা তো শুধু উসিলা মাত্র। স্কিলের ব্যাপারে স্যার একটা কথা বলি, সেটা হলো আমি যখন ভাইবা দিতে যাই, আমি হলো দিয়ে রাখছিলাম যে আমার সিভিতে দিয়ে রাখছিলাম যে বিএসসি 16-17 ব্যাচ। তো উনি দেখে মনে করছিল যে আমি 16-17তে পাস করছি,
বলে আপনি এতদিন বসেছিলেন কেন? আমি বললাম স্যার আমি 16-17তে ভর্তি হয়েছি, এখন আমি 3rd ইয়ার শেষ করে 4th ইয়ারে রানিং। তো বলছে এমনি এটা জানলে তো আপনারা ডাকতামই না, কিন্তু পরবর্তীতে তবুও উনি আমাকে নিতে বাধ্য হয়েছে, কারণ আমার স্কিল ছিল। আমার যদি স্কিল না থাকতো তাহলে হয়তো বা ওনারা আমাকে নিত না। ওনারা ডেফিনেটলি ওরা আমাকে এটাও বলছে যে আমরা কোনো রানিং স্টুডেন্ট নেই না, কারণ রানিং স্টুডেন্ট নিলে অনেক সমস্যা হয় এক্সামের জন্য। কিন্তু এত কিছু বলার পরে ওনারা কিন্তু শেষ পর্যন্ত আমাকে নিছে, কারণ একটাই ছিল যে আমার স্কিলটা ভালো ছিল এবং আমি ওনাদের সেটা বুঝাইতে পারছি যে আমি কিছু পারি, আমি কিছু শিখতে পারছি। সো যার কারণে ওরা আমাকে অ্যালাউ করছে। তো দেখছেন ওর কথাগুলোর ভিতরে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু বের হয়ে আসতেছে। প্রথমে যদি জানতো দেখেন, তারপরে যখন ওর ডাক পেয়ে ইন্টারভিউ প্যানেল ওকে যখন বলেছে যে হ্যাঁ আপনাকে আমরা স্কিল, তো দেখেন এই স্কিলটা কিন্তু যদি একটা মানুষের মধ্যে থাকে, যদি মানুষকে আপনি স্কিলফুল করতে পারেন, সো সে রানিং হোক আর ডিপ্লোমা পাস না করেও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অনেকগুলো জব প্লেসমেন্ট হয়েছে এর আগের এপিসোডে বা আমাদের লাইভ প্ল্যাটফর্মে কিন্তু আমরা বলেছিলাম যে একসাথে দুজনের কিন্তু মানে এখনো ডিপ্লোমা পাস করে নাই, সো ও কিন্তু বিএসসি পাস করে দেখেন, না পাস করেও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জব প্লেসমেন্ট হচ্ছে। তাহলে কেন হচ্ছে? অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে। বাংলাদেশে অনেকে বলে আমাদের স্কিলফুল স্টুডেন্ট বা মানুষ পায় না দেখে আমরা আসলে জব দিতে পারি না। এটা আসলে সত্যি একটা কথা। আমরা আসলে কতজনকে স্কিলফুল করতে পারছে, বা আমরা একজন টেকনোলজি পড়লে নিজাম স্যার কতজনকে পড়াবে। সো অনেক ভালো ভালো ট্রেনার আছে বাংলাদেশে, আমাদের নাম করা ট্রেনার আছেন, তারাও চেষ্টা করে যাচ্ছে, তারাও স্কিলফুল করে যাচ্ছে। হয়তোবা এক একজনের প্যাটার্নটা এক এক রকম, আমাদের উদ্দেশ্যটা আমাদের স্টাইলটা টোটালি ডিফারেন্ট ওয়েতে আমরা চলি, যে আমরা একটি স্টুডেন্টকে শুধু কোর্স করে ছাইড়া দেই না, বা ওর সাথে কন্ট্যাক্টটা কিন্তু বাদ যায় না, তাকে আমার জব প্লেসমেন্টে অ্যাড করি, তার সাথে কমিউনিকেট হয়, তার সাথে ফেসবুকে কানেক্ট থাকা হয়, জিজ্ঞেস করা কি খবর, তুমি কেমন আছো, বা ক্লাস বাসায় প্র্যাকটিস করছো কিনা। সে আমার অনেক ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, তারপরে করোনার কারণে বাসায় চলে যাওয়ার পরে রিসেন্টলি সে যখন ঢাকায় এসে আমার সাথে মিনহাজকে নিয়ে যখন আসলো, তখন আমি বলছি যে তোমরা এক মাসের মধ্যে, এই মাসের মধ্যে রেডি হয়, এই মাসের লাস্টের মধ্যে ইনশাল্লাহ দেখবে তোমাকে কল করে ফেলতেছে, তুমি কল পেয়ে যাও। তো দেখেন আলটিমেটলি সে নিজেকে রেডি করার মধ্যে দিয়ে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ তার জব প্লেসমেন্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের সার্থকতা, বা এটা হচ্ছে আমাদের মেইন কথা, যে একটা মানুষ সাকসেসিং এর পিছনে অনেক কিছু রিলেটেড থাকে। তাই আমি বলবো যারা ছোট করে একটু কথা বলে, মানুষকে হেয়পন্ন করে ছোট করে কথা বলেন, তাদের উদ্দেশ্য বলেই আপনি সারা জীবন পিছেই কথা বলে যাবেন, সামনে কখনো আগাতে পারবেন না। যার কথা বলছেন, পিছনে কথা বলছেন, দেখবেন সেই সামনে এগিয়ে চলে গেছেন, আপনি কিন্তু পিছিয়ে পড়ে গেছেন। সো সমালোচনা করে, কাউকে ছোট করে কথা না বলে, কাউকে ডিমোটিভেট বা যে ট্র্যাকে যাওয়ার কথা সেটা না জেনে তাকে অন্য ট্র্যাকে পাঠিয়ে দেওয়া, এটার দায়িত্ব আপনার না। আপনি না জানলে সেটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, মানুষ জানবে না সেটাই স্বাভাবিক, আস্তে আস্তে জানলে আস্তে আস্তে শিখবে, সেটাই হচ্ছে বাস্তবতা। সো এই বাস্তবতা ব্যাপারগুলো যদি বাস্তবতা আপনি যদি ভালোভাবে নিজের মধ্যে নিতে পারেন, তাহলে দেখবেন আপনি যে আজকে সমালোচনা করছেন বা ওকে ছোট করে বা ওকে হেয়পন্ন করে কথা বলে একটা জায়গা চলে যাবে, কিন্তু না, সে কিন্তু থেমে থাকে নাই, সে কিন্তু তার জায়গা থেকে অটুট থেকে ইনশাল্লাহ আজকে একটা জব প্লেসমেন্ট করে নিয়েছে। আপনি তো বাসায় বসে আছেন, সো আপনার এই কথার কোনো জি স্যার মূল্যহীন। সো এগুলো না করে না নেমে পড়তে হবে, দেখতে হবে আমি কি পারি, আমি কি পারি না। আমার যে মেন্টর থাকবে সে আমাকে দিয়ে কি পারাইতে পারে, সেটাও কিন্তু মেইন একটা ব্যাপার থাকে। আমি যদি অনেক কিছু না পারি, আমার ট্রেনার যদি বা মেন্টর যদি আমাকে সেটা প্রপার ওয়েতে না শেখাতে পারে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা অনেক ইনস্ট্রাক্টর, অনেক ট্রেনার আছেন যারা কিনা অনেক বড় বড় ট্রেনিং ইনস্ট্রাক্টর বা বড় বড় প্রফেশনাল ট্রেনার, তাদের একটা বড় ব্যাপার হচ্ছে তারাও কিন্তু অনেক যোগ্য মানুষদেরকে গড়ে তুলতেছে, বাংলাদেশে অনেক বড় বড় জায়গায় কাজ করছেন। তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা আমাদের বড় বড় ট্রেনাররা আছেন বাংলাদেশে, যারা নেটওয়ার্কিং এর বড় বড় প্লেসে কাজ করছেন, তাদেরকে আমার অনেক বেশি রেসপেক্ট। তাদের কাছ থেকে আমিও এখনো শিখি, ওদের অনেক বুট ক্যাম্প থেকে শেখার কোনো শেষ নেই। আমি সবসময় শেখার উপরেই থাকি, কারণ আমি শিখলেই তো আমার স্টুডেন্টকে শেখাতে পারবো। তো আমি যদি শেখার মধ্যে না থাকি বা একটা জায়গায় যদি থেমে যায়, তাহলে আমার স্টুডেন্টদেরকে তো আমি আপডেট শিখাতে পারবো না। তো এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আপডেট হইতে হয়। তো আজকে এখানে আমাদের একটা কথা আরেকটা থাকবে, তোমাদের স্টুডেন্টদের প্রতি তোমার কি আহ্বান থাকবে, তোমার ক্যাম্পাসের স্টুডেন্টদের প্রতি? ক্যাম্পাসের স্টুডেন্ট প্লাস আমার ফ্রেন্ডের প্রতি আহ্বান থাকবে এটাই যে তোরা আয়, স্যারের সঙ্গে কথা বল, প্লাস গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে অনেক জায়গায় খোঁজখবর নিয়ে, এবং বসে না থেকে আমার মনে হয় কোনো কিছু একটা ইনভলভ হওয়া উচিত। যাদের নেটওয়ার্কিংয়ের পুরো ইচ্ছা আছে তারা অন্তত স্যারের সাথে কন্ট্যাক্ট করে গাইডলাইনটা নিক। যদি ভালো লাগে তো এখানে আসুক, যদি ভালো না লাগে সেটা তাদের ব্যাপার। অন্তত যেন সঠিক গাইডলাইনটা যেন তারা নেয়, বসে থেকে কোনো লাভ নাই। আর একটা কথা হলো যে ডিমোটিভেট করার জন্য, পিছন থেকে টেনে ধরার জন্য অনেকেই থাকবে, কিন্তু সামনে ঠেলে দেওয়ার মতো কিন্তু অনেকে থাকবে না। ক্যারিয়ার করার জন্য সবাই থাকে না, ক্যারিয়ারকে মানে ধ্বংস করার জন্য অনেকেই থাকে।
ক্যারিয়ার সবাই গড়ে দিতে পারে না। সো আমি বলবো ক্যারিয়ার করার জন্য নিজেকেই রাস্তায় নামতে হবে এবং ফিল্ডে নামতে হবে, খোঁজখবর নিতে হবে এবং অবশ্যই বলবো গুগল কর, ইউটিউব কর, যা ইচ্ছা তাই কর, স্যারের সঙ্গে এসে অন্তত একটু কথা বলে দেখ গাইডলাইনটা কি হয়, এটাই বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যারা কানেক্ট ছিলেন এবং যখন যারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলো করেছে, আমি একটা কমেন্টগুলো দেখেছি কারা কারা আসলে কমেন্টসগুলো করেছে। হ্যাঁ, সো কমেন্টস তো হিউজ কমেন্টস, এত কমেন্টস পড়তে সো কমেন্ট সেকশনে প্রথমে মাঝার থ্যাংক ইউ ভেরি মাচ, সনদ থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের নুসরাত তরি শাম্মী থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আমাদের সাথে কানেক্ট থাকার জন্য, শিমুলকে থ্যাংক ইউ, মাঝার কংগ্রেচুলেশন জানাইছে এবং সোহেল স্যারকে থ্যাংক ইউ ভেরি মাচ মাঝার তোমাকে কংগ্রেচুলেশন, সেজান নিয়াজ মোর্শেদ না অনেক বেশি ধন্যবাদ, রাসেল আহমেদ আমাদের স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ স্যার কংগ্রেচুলেশন জানার জন্য আপনাকে। মাঝার বলছে ওয়ান ডে ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ তোমার সাকসেস স্টোরি খুব তাড়াতাড়ি আসবে। এরপর বাইজিৎ আমরা পড়েছি, ইকরামুল ইসলাম থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমার ছোট ভাই কিরণ দেখতেছে থ্যাংক ইউ ভেরি মাচ। মিরহাজ সরকার বলছে কংগ্রেচুলেশন সেজান ব্রো কংগ্রেচুলেশন আপনাকেও। মাজহারুল ইসলাম, আচ্ছা সোহেল আফসানা থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আমাদের সাথে থাকার জন্য, আমাদের লাইভটা দেখার জন্য কংগ্রেচুলেশন জানাইছে। আমরা আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমাদের সাথে এত কষ্ট করে কানেক্ট থাকার জন্য, কমেন্টস করার জন্য। এমডি নিশাদ বাবু জানাইছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছি, এখন কিভাবে শুরু করবেন নেটওয়ার্ক। আপনি চলে আসেন নিশাদ স্যার আমাদের টেকনোলজি পদ্ধতিতে। আপনারা সবসময় আমাদের ট্রেনারও থাকেন, আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টরও থাকেন, ম্যানেজার থাকেন, আর আমি তো আপনার অফিস ক্লাস টাইমে থাকি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি আসলে আমার সাথে কথা বলতে পারবেন, ক্যারিয়ার প্ল্যানিং এ সরাসরি হেল্প পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। আমাদের ওয়েলকাম টেকনোলজি পদ্ধতিতে চলে আসেন, যে কোনো মুহূর্তে আপনাকে হেল্প করবে। কেএস তানভীর বলছেন গ্রেট জব ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফ সৈকত বলছেন গো হাত, সেজান মাহমুদ থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফ স্যার আপনাকে, শরীফ ভাই, আচ্ছা সৈকত কেক। তারপর শরীফ সৈকত বলছে কংগ্রেচুলেশন সেজান মাহমুদ, সেজান মিষ্টি নিয়ে আসো। অবশ্যই সে মিষ্টি নিয়ে টাকা পাওয়ার যখন প্রথম স্যালারি পাবে অবশ্যই মিষ্টি নিয়ে আপনার সাথে দেখা করবে, যেটা আপনি তার বন্ধু। লিখছেন দোস্ত তুই তো ভালোই গুছিয়ে কথা বলতে পারিস, কেন সে আগে কি গুছিয়ে কথা বলতে পারতো না? সো এটা অবশ্যই সুন্দর করে গুছিয়ে কথা বলেছে, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো বলছি তোদের দুইজনের জন্য জব হয়ে যায়, আমি তো বলছি তোদের দুইজনেরই জব হয়ে যাবে। আমি আর মাঝার সৈকত আপনাদের ফ্রেন্ড না, তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কনফিডেন্ট থাকার জন্য। বন্ধুর জন্য কনফিডেন্ট থাকবে, সেটা হতে হবে তার পারফেক্ট বন্ধু। যখন বন্ধু থাকে তখন সে কনফিডেন্ট থাকে, যেটা আমি বলছি আমার পারফেক্টনেস থাকে আমার স্টুডেন্ট বলি, তখন আমার আপনি যদি আপনার ফ্রেন্ড পারফেক্ট বন্ধু দেখেই আপনার কনফিডেন্ট ছিল সবচেয়ে বেশি। তো ধন্যবাদ আপনাকে সৈকত, সবসময় বন্ধুর সাথে থাকবেন, যে সারা জীবন কিন্তু বন্ধু আপনার সাথে আছে, অবশ্যই গুড উইশেস থাকবে আপনার জন্য। জাবেদ বিন নাসির বলছে কংগ্রেচুলেশন মামা, আপনাকে কংগ্রেচুলেশনস ও ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমরা ফ্রেন্ডের ভাষায় আমরা অনেকে বলি মামা, বাট এটা ঢাকার রেঞ্জ, আর আমরা কুমিল্লার মানুষরা বলি ভাইয়া। সো বন্ধু মানি ভাইয়া, বন্ধু মানি এক একজনের এক এক ভাষা। ভাইয়াটা অনেক সুন্দর, অনেকে ডুড বলে। সো ঠিক আছে, এক একজনের এক এক ভাবে সম্বোধন করলে হলে কোনো সমস্যা নেই। শাকিল আহমেদ দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ শাকিল আপনাকে। আব্দুল্লাহ আল শিবলু বলছেন কংগ্রেচুলেশন সেজান ভাই, কংগ্রেচুলেশন শিবলু আপনাকেও, কারণ আপনি এত সুন্দরভাবে আমার সাথে কানেক্ট হয়ে কমেন্টস সেকশনে কমেন্টস করার জন্য কষ্ট করে। দীপক দেবাশিস মন্ডল না কি, দেবাশিস মন্ডল তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো আই হোপ সো ইনশাআল্লাহ তোমাদের যাদের এখনো একটু সময় লাগছে, বাড়িতে আছো, ঢাকায় এসে ইনশাআল্লাহ নিজেকে গুছিয়ে ফেলে সুন্দরভাবে নিজেদের ক্যারিয়ারটা একটা গুছিয়ে জায়গা চলে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে অরিড হবে না। আমাদের যারা লাইভটা দেখেছেন এতক্ষণ অবধি অনেকে দেখেছেন, সো আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে এত কষ্ট করে লাইভটা দেখার জন্য, শেয়ার করার জন্য কমেন্ট সেকশনে। সো আমরা এইভাবে আমরা প্রতিটা সাকসেস স্টোরি আপনাদের কাছে নিয়ে আসবো, যে আমরা আসলে কি করতেছি বা কেমন করে কাজ করতেছি, বা আমাদের স্টুডেন্টদেরকে কতটুকু যোগ্যতার জায়গায় পৌঁছাতে পারছি, এটার একটা বড় প্রমাণ আমরা লাইভ সেশনের মাধ্যমে। সো এই লাইভ সেশনের মধ্য দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আমাদের স্টুডেন্টরা কতটুকু শিখছে, কতটুকু ওরা ফেস করেছে, কতটুকু আজকে জেনেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে সে জব প্লেসমেন্টে গিয়েছে। সো এটার একটা বড় প্রমাণ আমাদের এই টেকনোলজি পল্লীর অফিসিয়াল ফেসবুকের লাইভ, যেটাকে আমরা বলি সফলতার গল্প। সো আজকে আমাদের সম্মানিত আমাদের সফল স্টুডেন্ট সেজানকে আমি অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। কংগ্রেচুলেশনস, ওর জন্য অনেক বেশি দোয়া থাকবে, ইন ফিউচার আরো অনেক ভালো জায়গা যাবে। এই কথার মধ্য দিয়ে আজকের লাইভ সেশনে এখানেই শেষ করবো। আমি নিজামুদ্দিন সোহেল, টেকনোলজি পল্লীর পক্ষ থেকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং কি আগামী এপিসোডে ইনশাল্লাহ আবারও দেখা হবে।
তুমি তোমার যদি লাস্ট হ্যাঁ লাস্ট সেটা হলো যে ডেফিনেটলি স্যারকে অনেক থ্যাঙ্কস জানাতে হয়, কারণ আমার শুরু থেকে কনফিডেন্স গ্রো প্লাস আমার স্কিল বাড়ানোর জন্য। আর আমি আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে প্লাস যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন, বসে না থেকে, কনফিউশনে না থেকে, ডিপ্রেশনে না ভুগে বের হন, গুগল করেন, ইউটিউব দেখেন, বিভিন্ন ইনস্টিটিউটে যান এবং স্যারের কাছেও আসেন, সঠিক ইনস্ট্রাকশনটা নেন এবং সেভাবে আগান, ইনশাল্লাহ সাকসেস আসবে যদি সঠিক ইনস্ট্রাকশনটা পান। এবং আপনি যে কোনো জায়গায় যান, যাই করেন, যে কোনো কোর্সে ভর্তি হন, আপনি দেখবেন ট্রেনারটা কেমন, ডেফিনেটলি, কারণ আপনি ট্রেনারের কাছ থেকে শিখবেন, ডেফিনেটলি আপনার ট্রেনারটা দেখবেন সে কেমন আপনাকে ইনস্ট্রাকশন দিতেছে এবং তার সাথে আপনি ফ্রি মাইন্ডে কোর্সটা করতে পারতেছেন কিনা। সো এটা অবশ্যই দেখবেন এবং ইনস্টিটিউটে দেখবেন কোয়ালিটি মেনটেন করে কিনা, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। লাস্ট একটা কথার মধ্যে দিয়ে আমরা সবসময় বলি যে উই উইল উইন নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি ইনশাআল্লাহ। সো আমরা বিশ্বাস করি টেকনোলজি বলি সবসময়, সো আপনিও বিশ্বাস করবেন যে আজকে আপনি জিতবেন না, কিন্তু কোনো না কোনো দিন আপনি অবশ্যই জিতবেনই। সো এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট এপিসোডে কোনো আরেকজন সফলতার গল্প নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।